সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সকলকে জোরানপুর কর্মীনস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে দাউদকান্দি অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক, জোরানপুর কর্মীনস উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই থেকে পঞ্চম অধ্যায়ের দু একটি পাঠ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি পঞ্চম অধ্যায়ের ইয়েটা দেখি, পাঠের শিরোনামটা দেখি, তাহলে দেখব সামাজিকীকরণ ও উন্নয়ন। আমরা আজকে সামাজিকীকরণ কি সেটা নিয়ে আলোচনা করব। সামাজিকীকরণ হচ্ছে জন্মের পর থেকেই মানব শিশু সমাজের কাছ থেকে বিভিন্ন রীতিনীতি শিখতে থাকে, সেটাই হচ্ছে সামাজিকীকরণ। অর্থাৎ জন্মের পর থেকে মানব শিশু সমাজের নিয়ম কানুন ও রীতিনীতি শিখতে থাকে, আর একেই বলা হয় সামাজিকীকরণ। অর্থাৎ শিশু তার নিজকে গঠন করার জন্য জন্মের পর থেকেই যা যা শিখে, সমাজ থেকে শিখে থাকে, সেগুলো হচ্ছে সামাজিকীকরণ। এখন এই সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবটা আমরা একটু লক্ষ্য করব। সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবগুলো যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখব, আমি একটু লিখে নিচ্ছি, সামাজিকীকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাব। এই প্রভাবগুলো যদি আমরা দেখতে যাই, তাহলে প্রথমে দেখব আমরা যে পরিবারের ভূমিকাই সর্বপ্রধান। প্রথমে কি আছে? পরিবার, তারপরে হচ্ছে স্থানীয় সমাজ, তারপরে হচ্ছে সমবয়সী সঙ্গী, সমবয়সী সঙ্গী। 4 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ও রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান, এই যে বিষয়গুলো, এখানে প্রথমে সামাজিকীকরণে ভূমিকা রাখে পরিবার। অর্থাৎ একটা শিশু জন্মগ্রহণ করে একটা পরিবারের মধ্যে। তাহলে পরিবার কি? পরিবার হচ্ছে মা, বাবা, সন্তান, সন্ততি নিয়ে যে একটি সংগঠন গড়ে ওঠে, সেটাই হচ্ছে পরিবার। তাহলে শিশুর সামাজিকীকরণে প্রধান ভূমিকাটা রাখে হচ্ছে একটি পরিবার। অর্থাৎ পরিবারে মায়ের গর্ভ থেকে যখন শিশুটা জন্মগ্রহণ করে, তখন মায়ের মাধ্যমে, বাবার মাধ্যমে এবং পরিবারে অন্যান্য যে সদস্যগুলো আছে তাদের মাধ্যমে শিশু সর্বপ্রথম সামাজিকীকরণটা শিখতে থাকে। আমরা যদি লক্ষ্য করি, একটি শিশু জন্মের পর থেকে আস্তে আস্তে যখন বড় হয়ে ওঠে, সে যখন আস্তে আস্তে কথা বলতে শিখে, সে প্রথমে গোছালোভাবে কথা বলতে পারে না, সুন্দর করে কথা বলতে পারে না। যখন দেখে যে পরিবারের মধ্যে তার মা, তার বাবা, তার দাদা, তার দাদু এবং তার ভাই বোন সুন্দর করে গুছালো কথা বলে, সেখান থেকে দেখে দেখে সে কি আস্তে আস্তে শিখতে থাকে। আর এই শিক্ষাটাই হচ্ছে কি তার জন্য সামাজিকীকরণের একটা ভূমিকা পরিবারের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি দেখো যে আবেগ, সে শিখতে পরিবারের কাছ থেকে কি শিখে? আবেগ কি, অনুভূতি কি, ভালো লাগা কি, ভালোবাসা কি, জেদ কি, এই জিনিসগুলো শিখতে থাকে। এই জন্য আমাদের চিকিৎসকরা বলে থাকেন, বিশেষ করে শিশু বিশেষজ্ঞ যারা আছেন তারা বলে থাকেন যে শিশুর সামনে পরিবারে এমন কোনো কাজ করা যাবে না যেটা নেতিবাচক। অর্থাৎ নেতিবাচক কোনো কাজেই
একটা সন্তান অপ্রাপ্তবয়স্ক বা ছোট শিশুর সামনে করাটা কখনো ঠিক নয়। যখন এটা করা হয় তখন এর প্রভাবটা শিশুর উপরে পড়ে এবং পরবর্তীতে শিশুকে এটা নেতিবাচক হিসেবে নিয়ে নেয় এবং তার ভিতরে এই আচরণটা লক্ষণীয় হয়। আমরা যদি শিশুর সাথে সবসময় ভালোভাবে আচরণ করি, ভালোভাবে ব্যবহার করি, আমাদের মেজাজ খুব বেশি না দেখাই, আমরা যদি তাকে খুব সুন্দর করে লালন পালন করতে চেষ্টা করি, তখন কি তার এই প্রভাবটা তার মধ্যেই আমরা লক্ষ্য করতে পারি। এটা হচ্ছে আমাদের পজিটিভ একটা প্রভাব, অর্থাৎ ইতিবাচক প্রভাব। আমাদেরকে লক্ষ্য করতে হবে সবসময় যাতে আমরা ইতিবাচক অ্যাটিটিউড নিয়ে একটা শিশুর সাথে আমরা আচার আচরণ করি এবং কথাবার্তা বলি, তাহলে শিশু কখনো কি ভুল পথে যাওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমরা লক্ষ্য করো যে স্থানীয় সমাজের ভূমিকাটা কি। তাহলে স্থানীয় সমাজ বলতে আমরা কি বুঝি? স্থানীয় সমাজের কিছু উপাদান আছে। উপাদানগুলো হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের স্থানীয় সমাজের উপাদানগুলো হচ্ছে সাহিত্য সংস্কৃতি, খেলার ক্লাব, বিজ্ঞান ক্লাব, তারপরে লাইব্রেরি, পাঠাগার, এই জাতীয় এগুলো হচ্ছে কি সামাজিক সংগঠন বা সামাজিক স্থানীয় সমাজের একটা কিছু উপাদান। এখন এই খেলার ক্লাব থেকে বা আমি যেখানে গান শিখতে যাই, যে সঙ্গীত ক্লাব আছে, সেই সঙ্গীত ক্লাবে গিয়ে আমি কি শিখি? সঙ্গীত ক্লাবে গিয়ে আমার যে সহপাঠীরা আছে বা সহকর্মীরা আছে বা আমার যে সাথী যারা গান শিখে, আমার সাথে যারা খেলে, আমার খেলার সঙ্গীরা, খেলার সাথীরা, তারা কিভাবে কথা বলে, তাদের চালচলন আমি আস্তে আস্তে দেখতে দেখতে একসময় কি আমি তাদের মতো হয়ে উঠতে শিখি। একটু লক্ষ্য করলে দেখা যায় আমরা যারা নাকি গ্রামে বসবাস করো, যারা গ্রামে আছো, তোমাদের যে সামাজিকতা সেটা একেবারেই রক্ষণশীলতার মধ্যে পড়ে। যখন তুমি শহরে চলে যাবে, গণ্ডি ছেড়ে যখন শহরে চলে যাবে, তখন কি তোমার সামাজিকতার একটু ভিন্নতা আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম একটা শিশু যা যা দেখে, যা যা বোঝে, যা যা শিখে, সেটাই হচ্ছে কি তার মধ্যে প্রভাব পড়ে। অর্থাৎ আমরা যদি একটু ঘুরে যাই আবার পরিবারের কাছে, পরিবার আমি যখন খেতে পারি না, আমি খেতে শিখি নাই, আমি কিভাবে খেতে হয় সেটা জানি না, আমি বাম হাতে খাবো নাকি ডান হাতে খাবো, বসে বসে খাবো নাকি দাঁড়িয়ে খাবো নাকি শুয়ে খাবো, এটা আমি জানি না। তাহলে আমাকে শিখালো কে? এটা আমার মা শিখালো, এটা আমার বাবা শিখালো। তাহলে এই যে পরিবারের একটা প্রভাব, পরিবারের একটা সামাজিকীকরণের যে পরিবারের ভূমিকাটা, সেটা কিন্তু মুখ্য। অর্থাৎ পরিবার থেকেই সর্বপ্রথম সামাজিকতা একটা শিশু শিখে থাকে বা একটা মানব শিশু শিখে থাকে। তাহলে পরিবারের ভূমিকা সেখানে মুখ্য। আর স্থানীয় সমাজের ভূমিকাটাও কম নয়, কেননা স্থানীয় সমাজ তুমি যদি কোনো ভুল করে ফেলো, সেখানে শুধরে দিতে পারে স্থানীয় সমাজ। তুমি যখন একটা প্রতিষ্ঠানে যাও, একটা গান শিখার একটা ক্লাবে যাও, সেখানে গেলে তোমার শিক্ষক তোমাকে বাধা দিতে পারেন বা কোনো কিছু যদি ভুল করে ফেলো, তুমি সেটাকে সংশোধন করে দিতে পারেন। তারপরে হচ্ছে সমবয়সী সঙ্গী হচ্ছে কি, যারা তোমার সাথে খেলাধুলা করে বা যারা তোমার সাথে পড়াশোনা করে, স্কুলে তোমার সাথে পড়াশোনা করে, তারা হচ্ছে তোমার সমবয়সী সঙ্গী। অথবা হতে পারে তোমার বাড়ির চাচাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই, এই জাতীয় যে ভাইরা আছেন, তারাও কি তোমার সমবয়সী সঙ্গী হতে পারেন। এখন তাদের ভূমিকাটা কি? তাদের ভূমিকাটা হচ্ছে, আমরা একটা কথা বলে থাকি, একটা প্রবাদ বলে থাকি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অর্থাৎ এই তোমার সমবয়সী সঙ্গীটা যদি তোমার ভালো হয়, সে যদি ইতিবাচক চরিত্রের হয়ে থাকে, তাহলে তুমি কি ইতিবাচক চরিত্রেরই হবে। আর তোমার সমবয়সী সঙ্গীটা যদি নেতিবাচক চরিত্রের হয়ে থাকে, অসৎ হয়ে থাকে, তাহলে তুমি কি অসৎ হয়ে যাবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ বলাই আছে। আমরা যদি একটু লক্ষ্য করি, একটা উদাহরণের মাধ্যমে আমরা একটু সমবয়সী সঙ্গীর প্রভাবটা কিভাবে একটা শিশুর উপরে বা একটা মানুষের উপরে, মানব শিশুর উপরে প্রভাব ফেলতে পারে, আমি একটু ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব। আমরা সৎসঙ্গে একটা কবিতা পড়েছিলাম, তোমরা নিশ্চয় পড়েছো। সৎসঙ্গে একটা কবিতা লিখেছেন শেখ হাবিবুর রহমান। এটা লিখেছেন ফার্সিতে লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই। তোমরা ভালো করে জানো, শেখ সাদি রহমতুল্লাহ একজন বিখ্যাত ফারসের কবি, ফার্সি কবি। সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাই ফার্সি কবিতা থেকে বাংলায় অনুবাদ করেছেন শেখ হাবিবুর রহমান। তাহলে হাবিবুর রহমান এই কবিতাটা যখন অনুবাদ করেছেন, সেখানে কি লেখা আছে যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার বন্ধুদের সাথে যখন খেলতে গেলেন, খেলতে গেলে এক পর্যায়ে তারা পানিতে গিয়ে ডুবাডুবি করতেছে এবং এক পর্যায়ে তার এক বন্ধু নিচ থেকে কাদা নিয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে মারার পরে তার মুখের মধ্যে কাদাটা যখন পড়লো, কাদা থেকে তো বিশ্রী একটা গন্ধ বের হওয়ার কথা, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ অনুভব করলেন যে তার কাদা থেকে বিশ্রী কোনো গন্ধ বের হচ্ছে না, বরঞ্চ সুশ্রী এবং মেষকম্বরের গন্ধ বের হচ্ছে, এমনটা মনে হচ্ছে, কস্তুরীর গন্ধ বের হচ্ছে। এখন চিন্তা করলো শেখ সাদি রহমতুল্লাহ, কারণটা কি? এটা আমি এই কাদা থেকে সুগন্ধ পাচ্ছি কেন? এটার সুগন্ধ পাওয়ার কারণটা কি?
আমাকে এটা খুঁজে দেখতেই হবে, কেন এই কাদা থেকে আমি সুগন্ধ পেলাম। তখন সে উঠে গিয়ে পুকুর থেকে উঠে গিয়ে ডুবাডুবি বন্ধ করে পুকুর থেকে উঠে গিয়েই সামনে একটা বৃদ্ধ লোককে পেয়ে শেখ সাইদ রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, আচ্ছা বলুন তো দেখি, আমি এই পুকুরে ডুবাডুবি করতে করতে এক পর্যায়ে যখন আমার কাদা মুখের মধ্যে পড়লো, তখন আমি এই কাদার মধ্যে থেকে দুর্গন্ধ না পেয়ে সুগন্ধ পেলাম, এটার কারণটা কি? তখন ওই বৃদ্ধ লোকটা বলল যে, তোমরা দেখো এই পুকুরটার উপরে একটি সুগন্ধি ফুলের গাছ আছে। এই সুগন্ধি ফুলের গাছ থেকে ফুলগুলো প্রতিনিয়ত ঝরে ঝরে কি পুকুরে পড়ে, এবং কি এগুলো আস্তে আস্তে ডুবে কাদার সাথে মিশ্রিত হয়ে যায়, মিশে যায়। কাদার সাথে মিশে এক সময় কি এই কাদাটা সুগন্ধি হয়ে যায়। এই জন্য তুমি এই কাদা থেকে বিশ্রী গন্ধ না পেয়ে বা দুর্গন্ধ না পেয়ে সুগন্ধ পাচ্ছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারো যে একটা সামান্য মাটি, তুচ্ছ মাটি, নোংরা মাটি যদি একটা ফুলের সংস্পর্শ পেয়ে সুগন্ধযুক্ত হয়ে যেতে পারে, তাহলে একজন সমবয়সী সঙ্গীর সাথে মিশে একজন মানুষও কি খারাপ থেকে ভালো হয়ে যেতে পারে, এবং ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে। ভালো থেকে খারাপ হয়ে যেতে পারে কিভাবে? তোমার সঙ্গী যদি খারাপ থাকে, অসৎ থাকে, তোমার সঙ্গী যদি কি নেতিবাচক চরিত্রের থাকে, তাহলে তুমিও কি নেতিবাচক চরিত্রের হয়ে উঠবে। এভাবে একজন সমবয়সী সঙ্গীর প্রভাব থাকতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে দেখো শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সামাজিকীকরণের একটা মাধ্যম বা সামাজিকীকরণের একটা প্রতিষ্ঠান। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে সামাজিকীকরণ শিখেন তোমরা চিন্তা করে দেখো, অনেক শিশু আছেন তারা মায়ের কাছ থেকে শিখে অনেক কিছু অ্যাডভান্স হয়ে যায়। যখন প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাকে কিন্তু অ আ ক খ শেখাতে হয় না, সে কিন্তু শিখিয়ে যায়, শিখিয়ে ফেলে এটা। এখন তাহলে শিক্ষা প্রতিষ্ঠান দেয় কেন তাকে? শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার মূল কারণ হচ্ছে এই শিশুগুলোর সাথে মিশে এই শিশুটা যেন, আমার শিশুটা যেন সামাজিক হয়। কেননা যখন তুমি একটা শিশুকে সারাক্ষণ তুমি ঘরের মধ্যে বন্দি করে রাখবে, পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখবে, কোনো বিনোদন দিবে না, বাইরের জগতে নিয়ে যাবে না, তখন একসময় সে কি হয়ে যাবে? মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে, এবং সেটার সম্ভাবনা থাকে। এই লক্ষ্য থেকে, এই চিন্তা থেকে একটা শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য আমরা উঠে পড়ে একটা চিন্তা করে থাকি। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে যেমনিভাবে নাকি সামাজিকীকরণ শিক্ষা থেকে শিক্ষকরা বিভিন্ন সামাজিকীকরণের বিভিন্ন উপাদানগুলো যখন বলে থাকেন বা বিভিন্ন দিক যখন আলোচনা করেন, তখন শিশুরা কি আস্তে আস্তে সামাজিক হয়ে ওঠে। যেমন আমরা যখন বলি যে কখনো মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমরা যখন এগুলো বলি, বলতে বলতে একসময় কি শিশুর উপরে এটা প্রভাব পড়ে, আস্তে আস্তে সেও কি একসময় মিথ্যা কথা ছেড়ে দিয়ে সত্য কথা বলতে শিখে। এটাও কি একটা শিক্ষা প্রতিষ্ঠানে সে শিশুর সামাজিকীকরণে একটা ভূমিকা রাখতে সক্ষম হয়। তারপরে তোমার একটা সহপাঠী, সে মনে করো টিফিন নিয়ে আসলো, দুপুরে টিফিন খাওয়ার জন্য টিফিন নিয়ে আসলো। এখন টিফিন নিয়ে এসে সে করলো কি, তুমি প্রতিদিন করো কি, টিফিন নিয়ে এসে এই টিফিনটাকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে খাচ্ছ। কিন্তু তোমার একটা সহপাঠী তুমি দেখতেছো শিক্ষা প্রতিষ্ঠানে বসেই নির্দিষ্ট একটা কক্ষে বসে, সে সুন্দর করে বসে, বাড়িতে যেভাবে বসে ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, ঠিক এরকমভাবে বসে সে খাবারটা গ্রহণ করছে। তখন তুমি এটা যখন দেখলে, দেখার পরে তুমি কি তার থেকে শিখে তার পরবর্তী দিনগুলোতে তুমি আর কখনো এভাবে হেঁটে বা দাঁড়িয়ে খাচ্ছ না, তুমি তার মতো বসে বসে খাচ্ছ। তারপরে দেখো অনেক শিক্ষার্থী খারাপ থেকে ভালো হয়ে যায়, আবার অনেক শিক্ষার্থী ভালো থেকে খারাপ হয়ে যায়। আমি এটা এই চান্সে বলছি যে একজন শিক্ষার্থী যখন প্রতিষ্ঠানে আসে, সে মেধার দিক থেকে অথবা পড়াশোনা অনেকটা পিছিয়ে থাকতে পারে। যখন একজন সহপাঠীর সহযোগিতা পায়, একজন সহপাঠীর যখন সহমর্মিতা পায়, তখন একজন শিক্ষার্থী কি সে ভালো হয়েও যেতে পারে। যখন সে দেখে প্রত্যেক দিন, যেমন মনে করো রহিম এবং করিম প্রত্যেক দিন ক্লাসে পড়া দিতে পারে, কিন্তু করিম পড়া দিতে পারে না। একসময় সে এগুলো দেখতে তার ভিতরে একটা স্পৃহা আসলো, একটা জেদ আসলো, কিরে রহিম প্রত্যেকদিন পড়া দিতে পারে, আমি পারি না কেন? রহিম তো ভাত খায়, আমিও তো ভাত খাই, রহিম মাছ খায়, আমিও মাছ খাই, রহিম মাংস খায়, আমিও মাংস খাই, রহিম তরকারি খায়, আমিও তরকারি খাই, তাহলে রহিম পারলে আমি পারবো না কেন? এই জেদ থেকে সে তার পরবর্তী দিনগুলোতে সে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে রহিম যেহেতু প্রত্যেকদিন পড়া দিতে পারে, আজ থেকে আমিও প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আগামী দিন থেকে আমিও কি রহিমের মতো পড়া দিতে চেষ্টা করে যাবো এবং রহিমের মতো পড়া দিব আমি। তার পরবর্তী দিন যখন সে চেষ্টা করলো, একটা কথা মনে রাখো, পৃথিবীতে আল্লাহ কাউকে মেধা শূন্য করে পাঠায় নাই, মেধা সকলকে দিয়ে দিয়েছে, কাউকে কম কাউকে বেশি। যাদের কম মেধা তারা একটু পড়তে হয় বেশি, যাদের মেধা বেশি তারা পড়তে হয় একটু কম। তাহলে আজকে করিম বাড়িতে গিয়ে কি করলো, আর অন্যদিন সে আধা ঘন্টা 1 ঘন্টা পরে সে ঘুমিয়ে যায়। আজকে সে কি করলো, ওই তার জেদের কারণে, তার স্পৃহার কারণে, তার ওই সমবয়সী সঙ্গীকে দেখার কারণে, তার প্রত্যেকদিন পড়া পারে এই বিষয়টা নিয়ে সে তার ভিতরে যখন একটা ক্রিয়া করতেছিল, তখন সে আস্তে আস্তে চিন্তা করলো কি আজকে আমি আধা ঘন্টা নয়, আজকে আমি এই পড়া শিখা আগ পর্যন্ত আমি ঘুমাতে যাব না।
মাকে বলে মা আমি পড়া শিখার আগ পর্যন্ত খেতে যাব না, আমি এই পড়া শিখার আগ পর্যন্ত ঘুমাতে যাব না। তাহলে এইভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমবয়সী বা সঙ্গী বা সহপাঠী যারা বলো বা শিক্ষক যারা বলো তাদের প্রভাবটা একজন মানব শিশুর মধ্যে পড়ে থাকে। তারপর হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক প্রতিষ্ঠান কিভাবে তোমাকে সামাজিক করে তুলবে, যে রাজনৈতিক যে দল বা নেতৃত্ব এগুলা সামাজিকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন এক এক দলের এক এক রকম আচার আচরণ, এক এক দলের এক এক রকম রীতিনীতি থাকতে পারে। এখন তুমি যদি রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে যাও, সংঘবদ্ধ হয়ে গেলে তোমার এখানে প্রধান যে গুণটা সেটা হচ্ছে তোমার নেতৃত্ব দেওয়ার গুণ তোমার তৈরি হয়ে যাবে। অর্থাৎ রাজনীতির মাধ্যমে একজন ছেলে অথবা একজন মেয়ে যখন রাজনীতিতে প্রবেশ করে তার একটাই উদ্দেশ্য থাকে, সে যেন নেতৃত্বে তার গুণাবলী তার ভিতরে অর্জন করতে পারে। আমরা যখন রাজনীতি করব বা যারা রাজনীতি যখন ইনভলভ হয়ে যাব তখন কি আমরা একজন নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করার জন্য আমরা কি চেষ্টা করে যাব এবং সেটা করব আমরা। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে একে একে দেখলাম যে সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবগুলো, প্রথমে পরিবারের প্রভাব, তারপরে স্থানীয় সমাজের প্রভাব, তারপরে সমবয়সী সঙ্গীর প্রভাব, শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব, রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রভাব। এই 5টা জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করলাম। অর্থাৎ একটা শিশু সামাজিকীকরণ হওয়ার জন্য, সামাজিক হওয়ার জন্য যা যা প্রয়োজন, যে যে প্রতিষ্ঠানের প্রভাব থাকা প্রয়োজন, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিশ্বাসের 5ম অধ্যায়টি সামাজিকীকরণ নিয়ে যদি তোমরা আরো একটু পাঠ্য বই থেকে মিলিয়ে একটু পড়তে পারো, আরো ভালোভাবে একটু পড়তে পারো, লাইন বাই লাইন ধরে ধরে পড়তে পারো, তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা পরীক্ষা অনেকটা ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আবারও তোমাদের সাথে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ সকলকে।